যেন নব্য ফ্যাসিবাদ বাংলাদেশের ক্ষমতার মস্তক আঁকড়ে ধরবার চেষ্টা করে। আবার জুলাই হবে, আবার বিপ্লব হবে, আবার বাংলাদেশ মুক্ত এবং স্বাধীন হবে। ইতিহাস সাক্ষী, শেখ হাসিনার মতো দৌর্দণ্ড প্রতাপশালী লেডি ফেরাউন বাংলার ক্ষমতার মসনদে থাকতে পারে নাই। শুধু ক্ষমতার মসনদ নয়, বাংলাদেশের সীমান্তে 1 ইঞ্চি মাটিতে শেখ হাসিনার জায়গা হয় নাই। আমরা বিএনপি কে বলতে চাই, আমরা আপনার ওই রকম পরিণাম দেখতে চাই না। কিন্তু আপনিও যদি পশ্চিম পাকিস্তানিদের মতো জনগণের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলেন, আপনিও যদি শেখ হাসিনার মতো জনতার ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করেন, আপনার পরিণামও শেখ হাসিনার চেয়ে ভিন্ন কিছু হবে না। এক মাঘে শীত যায় না, এক নির্বাচন দিয়ে চিরন্তন তোমরা ক্ষমতার মসনদে থাকতে পারবে না। 50% ভোটের উপর ভর করে 70% জনগণের ভোটাধিকার নিয়ে এখন তোমরা ছিনিমিনি খেলতেছো। জনগণের সম্মান, জনগণের মর্যাদা হলো তাদের ভোটাধিকার। আপনারা প্রস্তুত থাকবেন, আপনাদের এই উপজেলার প্রতিটি ইউনিয়নে, প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে বাংলাদেশ খেলাফত মজলিসের দুর্গ গড়ে তুলতে হবে ইনশাআল্লাহ। ঐতিহাসিকভাবে এই মাটি, এদেশ ইসলাম এবং আলেম সমাজের দুর্ভেদ্য ঘাঁটিতে পরিণত হয়েছে। আরে ভাই, হাসিনা তো মায়ের পেট থেকে জন্ম হয়ে হাসিনা হয় নাই। ক্ষমতার মস্তদে গিয়ে অবৈধ ক্ষমতার চর্চা করে হাসিনা হাসিনায় হয়েছে। আমরা চাই না, আমরা বেগম জিয়াকেও মহব্বত করতাম, শ্রদ্ধা করতাম, আমরা প্রেসিডেন্ট জিয়াউর রহমানকেও ভালোবাসি। তাই আমরা চাই না তাদের সন্তান তারেক জিয়া আবার নতুন করে আরেক নব্য ফ্যাসিবাদী করে হয়ে উঠুক। যদি তুমি আবার সেই ফ্যাসিবাদী হয়ে উঠতে চাও, মনে রাখো বাংলাদেশের মানুষ একবার কিন্তু জুলাই বিপ্লবের অভিজ্ঞতা তাদের আছে। এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস আলমদের উপর হবিগঞ্জে যে ন্যাক্কারজনক পৈশাচিক হামলা পরিচালনা করা হয়েছে, এই মব সন্ত্রাস পরিচালনা করে এই গণজোয়ারকে আপনারা ঠেকিয়ে দিতে পারবেন না। একটি গুরুত্বপূর্ণ পয়েন্টে চিতলমারী বাজারে নাগরিক সমাবেশ করার জন্য আমরা এখানে সম্মিলিত হয়েছি। এই নাগরিক সমাবেশের আমাদের মুখ্য উদ্দেশ্য হলো এই যে বিগত 12ই ফেব্রুয়ারি 2026 সালে বাংলাদেশে জাতীয় নির্বাচন হয়েছে, সংসদ নির্বাচন হয়েছে, সেই সাথে গণভোট হয়েছে। যেই গণভোটে বাংলাদেশের প্রায় 70% মানুষ এর পক্ষে হা ভোট দিয়েছে, আর সংসদ নির্বাচনে 50% মানুষের ভোট বর্তমান সরকার এবং তার মিত্রদের ব্যালটে তারা অর্জন করেছে, ইঞ্জিনিয়ারিং করে হোক আর যেভাবেই হোক। এই 50% ভোট নিয়ে তারা সরকার গঠন করেছে। দুঃখজনকভাবে 50% মানুষের ভোটের উপর ভর করে 70% মানুষের গণভোটের রায়কে অব্যাহতভাবে উপেক্ষা করার এবং এর চেয়েও বড় জঘন্যভাবে এটাকে বেআইনি বলে ঘোষণা করবার মতো ধৃষ্টতা তারা দেখাচ্ছে। জনগণের রায়কে বেআইনি বলা, জনগণের মতামতকে উপেক্ষা করা, জনগণের সিদ্ধান্তকে অসম্মান করার পরিণাম কত ভয়াবহ হতে পারে ইতিহাসে তার অসংখ্য দৃষ্টান্ত রয়েছে। আমরা বর্তমান সরকারের দীর্ঘ সহযোদ্ধা হিসেবে, আন্দোলন সংগ্রামের দীর্ঘ পথযাত্রী হিসেবে, তাদের কল্যাণকামী হিসেবে আমরা সতর্ক করতে চাই, জনগণের রায়কে অসম্মান করার ধৃষ্টতা দেখাবেন না। জনগণের গণরায়কে আপনারা হাইকোর্ট দেখাবার চেষ্টা করবেন না। পরিণাম আপনাদের ভালো হওয়ার কথা নয়। প্রিয় উপস্থিতি, বিভিন্ন কথার মাধ্যমে অনেক সময় আমাদের মাঝে একটা বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। আমরা লক্ষ্য করছি যে বর্তমান যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রয়েছেন,
জনাব তারেক রহমান সাহেব, তিনিও মাঝে মাঝে এই কথা বলেন যে জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন। এই কথা তিনি অনেক সময় বলেন যে জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন। এখন একদিকে প্রধানমন্ত্রী এই কথা বলছেন যে জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন, আর একদিকে আমরা 11 দল এবং আমাদের বাংলাদেশ খেলাফত মজলিস আমরা সারা দেশে গণভোটের রায় বাস্তবায়নের দাবি নিয়ে আন্দোলন করছি, জনগণের কাছে যাচ্ছি, নাগরিকদের কাছে কাছে যাচ্ছি। তাহলে আসলে ব্যাপারটা কি? প্রধানমন্ত্রী বলতেছেন তিনি জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন, তিনি ওয়াদা করতেছেন, আবার আমরাও দাবি করতেছি গণভোটের রায় বাস্তবায়ন করার। অনেক মানুষ কনফিউশনে পড়ে যায় যে প্রধানমন্ত্রী কি ওয়াদা করতেছেন আর এই বিরোধী দলগুলো কি দাবি করতেছে। মূলত আমাদের এই নাগরিক সমাবেশের মূল উদ্দেশ্য আপনাদের সামনে লম্বা লম্বা বক্তৃতা করা নয়। মূল উদ্দেশ্য হলো এই বিভ্রান্তিটা দূর করা যে আমরা কি চাচ্ছি এবং কেন চাচ্ছি, আর আমাদের এই চাওয়ার সাথে সরকার দল এবং প্রধানমন্ত্রীর যে আশ্বাস, সেই আশ্বাসের মধ্যে পার্থক্যটা কোথায়, এটা আমি বোঝাবার চেষ্টা করব আমার সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে। আপনারা একটু মনোযোগ দিয়ে বুঝবার চেষ্টা করবেন, কারণ আপনারাই দেশের মালিক, জনগণ হলো বাংলাদেশের রাষ্ট্রের মালিক। কাজেই অতীতে অনেক ক্ষমতাসীন মানুষ ক্ষমতার দম্ভে জনগণকে তারা তাদের ভৃত্য মনে করেছিল, গোলাম মনে করেছিল। সময় মতো জনগণ বুঝিয়ে দিয়েছে দেশের প্রকৃত মালিক রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান নয়, দেশের জনগণ যেটা চায় সেটাই দেশের মধ্যে বাস্তবায়িত হয়। দেখেন, আমরা এদেশের আলেম সমাজ, ইসলামপন্থী রাজনৈতিক সংগঠনগুলো, এদেশের ধর্মপ্রাণ মানুষ, এদেশের আপামর দেশপ্রেমিক জনতা, আমরা জুলাই বিপ্লবটাকে অত্যধিক গুরুত্ব দেই। জুলাই বিপ্লব আমাদের হৃদয়ের চেতনা, আমাদের অন্তরের বাসনা। আমরা শপথ করি যে কোনো মূল্যে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে আমরা বাংলাদেশে বাস্তবায়ন করেই ছাড়বো ইনশাআল্লাহ। জুলাই বিপ্লবের প্রতি আমাদের এত আবেগ কারণটা কি? জুলাই বিপ্লবের প্রতি আমাদের এত আবেগের কারণ হলো এই বিপ্লবের জন্য বাংলাদেশে অনেক জীবন এবং রক্ত আমাদেরকে দিতে হয়েছে। আপনারা জানেন জুলাই বিপ্লব হয়েছে 2024 সালে, কিন্তু এর যাত্রা শুরু হয়েছিল আরো 1 যুগ আগে 2013 সালের শাপলা চত্বর থেকে। সকলেই স্বীকার করে ফ্যাসিবাদের বিরুদ্ধে সর্বপ্রথম বাংলাদেশের সর্ববৃহৎ আন্দোলন হয়েছিল এদেশের ইসলামপন্থী আলেম সমাজের নেতৃত্বে শাপলা চত্বরে 2013 সাল। 2013 সালের শাপলা চত্বরের 5ই মে রক্ত দিয়েছিল এদেশের আলেম সমাজ, জীবন দিয়েছিল তাওহীদি জনতা, শাহাদাত বরণ করেছিল রাসূল প্রেমিক জনতা। তাদের রক্তের উপর, তাদের জীবনের, তাদের আত্মত্যাগের উপর পাটাতন তৈরি হয়েছিল। সেই বুনিয়াদের উপর দাঁড়িয়েই একের পর এক আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে। 2021 সালে আমরা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমাদের 20 জন তাজা প্রাণ ভাই পাখির মতো গুলি করে তাদেরকে হত্যা করা হয়েছে। আমাদের 1,500-এর বেশি আলেম ওলামা ইসলামী নেতৃত্বকে বিনা বিচারে অন্ধকার কারা প্রকোষ্ঠে বন্দী করে রাখা হয়েছে। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, 1 বছর, 2 বছর, 3 বছরের বেশি সময় আমরা কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে দিন গুজরান করেছি। সেই কারাগারেও আমাদের সঙ্গে দুঃসহ আচরণ করা হয়েছে। অন্যান্য বন্দীদেরকে কারাগারে যে সকল অধিকার দেয়া হয়েছে, আমাদেরকে সেই সকল অধিকার থেকে পর্যন্ত বঞ্চিত করে রাখা হয়েছে। আমাদেরকে কারাগারের মধ্যেও কেমন জায়গায় রাখা হতো? বলা হয় জেলের মধ্যেও জেল, তার নাম হলো সেল। জেলের মধ্যে জেল, তার নাম হলো
সেল, সেই ফাঁসির সেলের মধ্যে আমাদেরকে 3 বছর পর্যন্ত বন্দী করে রাখা হয়েছে। অন্যান্য বন্দীরা সারাদিন জেলখানার উন্মুক্ত চত্বরে ঘোরাঘুরি করার সুযোগ পেত, কিন্তু আমরা যারা মোদির বিরুদ্ধে আন্দোলন করে কারাগারে বন্দী হয়েছিলাম, আমাদেরকে সেই অধিকার এবং সেই সুযোগ থেকে পর্যন্ত বঞ্চিত করা হয়েছে। এইভাবে রক্ত দিয়ে, কারা নির্যাতন ভোগ করে, জীবন দিয়ে, ফেরারি জীবন যাপন করে অনেক ত্যাগ আর কোরবানির মাধ্যমে আসলো 2024 সালের জুলাই মাস। সেই জুলাই মাসে যখন কোটা বিরোধী আন্দোলন শুরু হলো, রংপুরে আমাদের শহীদ আবু সাঈদ রক্ত দিল, জীবন দিল, জালিমের বুলেটের আঘাতে বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে গেল। ঢাকায় মীর মুগ্ধ শাহাদাত বরণ করলো, হাফেজ খুবাইবরা শাহাদাত বরণ করলো। সেই 24 জুলাই বিপ্লব, যেখানে প্রায় 1.5 হাজারের বেশি বাংলার দামাল সন্তান শাহাদাত বরণ করেছে, সেই শাহাদাতের মধ্যে 100-র বেশি বাংলাদেশের আলেম এবং ছাত্ররা, মাদ্রাসার ছাত্ররা জীবন দিয়ে জুলাই বিপ্লবকে সার্থক করেছে। আজ 30,000-এর বেশি যুদ্ধাহত জুলাই যোদ্ধা বাংলাদেশের বিভিন্ন হাসপাতালগুলোতে তারা ছটফট করছে। তারা কেউ জীবনের তরে পঙ্গু হয়ে গিয়েছে, তারা অনেকেই জনমের তরে দৃষ্টিশক্তি হারিয়ে তারা অন্ধত্বকে বরণ করে নিয়েছে। এই অবস্থায় 1,500 শহীদ, 30,000 আহত, পঙ্গু, অন্ধ, আর দীর্ঘ 2009 সাল থেকে 24 সাল পর্যন্ত গুম, খুন, হত্যাকাণ্ডের যারা শিকার হয়েছে, যারা হয়রানির শিকার হয়েছে, যারা বারবার কারা নির্যাতন ভোগ করেছে, তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক এদেশের ইসলামী নেতৃবৃন্দ, এদেশের ইসলামী সংগঠনগুলোর নেতারা। তাই জুলাই বিপ্লবের জন্য রক্ত দিয়েছি আমরা, জুলাই বিপ্লবের জন্য জীবন গিয়েছে আমাদের, জুলাই বিপ্লবের জন্য মূল্য চোকাতে হয়েছে আমাদেরকে। সুতরাং জুলাই বিপ্লবের জন্য দরদ এবং মায়াও আমাদের সবচেয়ে বেশি। আমরা চাই, এই জুলাই বিপ্লব কেন হয়েছিল, কেন ছাত্র জীবন দিয়েছিল? শুধু ইউনিভার্সিটির ছাত্ররা জীবন দেয় নাই, পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, কলেজ, হাই স্কুল, এমনকি প্রাইমারি স্কুল থেকে আমার সোনার ছেলেরা বেরিয়ে এসেছিল। আলিয়া মাদ্রাসার ছাত্ররা রাজপথে নেমে এসেছে। বাংলাদেশের হাটহাজারী মাদ্রাসা থেকে প্রতিটি কওমি মাদ্রাসার ছাত্ররা মাথায় কাফনের কাপড় পরে জুলাই মাসে রাজপথে নেমে এসেছিল। এভাবে ছাত্র জনতা বাংলাদেশে বিভেদের সকল দেয়ালগুলো ভেঙে গুড়িয়ে দিয়ে যে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলেছিল, সে ঐক্যের উপর ভিত্তি করে বাংলাদেশে জুলাই বিপ্লব এসেছে। সেই জুলাই বিপ্লব এসেছিল শুধু ক্ষমতার পরিবর্তন করার জন্য নয়, জুলাই বিপ্লব হয়েছিল শুধু শাসকের পরিবর্তনের জন্য নয়, জুলাই বিপ্লব এসেছিল একজন স্বৈর শাসক পরিবর্তন করে নতুন আরেকজনকে স্বৈর শাসক বানানোর জন্য নয়। জুলাই বিপ্লবের প্রধান 2টি আকাঙ্ক্ষা ছিল। কয় আকাঙ্ক্ষা? 2টি আকাঙ্ক্ষা ছিল জুলাই বিপ্লবের। 1 নম্বর আকাঙ্ক্ষা হলো বৈষম্য বিরোধী, বৈষম্যকে দূর করে সাম্যের বাংলাদেশ গড়তে হবে। এই জন্য জুলাই বিপ্লবের সময় এই আন্দোলনের নাম ছিল বৈষম্যহীন বাংলাদেশ, বৈষম্যহীন ছাত্র জনতা। সুতরাং জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা হলো বৈষম্যহীন বাংলাদেশ গড়া, বৈষম্যের সকল পথগুলো বন্ধ করা। বাংলাদেশের সংবিধানে, বাংলাদেশের প্রশাসনে, বাংলাদেশের রাজনীতিতে পদে পদে বৈষম্যে ভরা। এই সংবিধান দিয়ে, বর্তমান প্রচলিত রাজনৈতিক ব্যবস্থা দিয়ে বৈষম্য দূর করা সম্ভব নয়। যেই সরিষা দিয়ে ভূত তাড়াবেন, সেই সরিষার মধ্যেই যদি ভূত থাকে, সেই ভূতলা সরিষা দিয়ে কোনোদিন ভূত তাড়ানো সম্ভব নয়। সুতরাং বৈষম্যে ভরা ৭২-এর সংবিধান দিয়ে বাংলাদেশে কোনোদিনও বৈষম্যহীন দেশ এবং সমাজ গড়া সম্ভব নয়। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, জুলাই বিপ্লবের প্রথম আকাঙ্ক্ষা ছিল বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে।
জুলাই বিপ্লবের দ্বিতীয় আকাঙ্ক্ষা ছিল ফ্যাসিবাদের পথ বন্ধ করতে হবে। যেই পথ দিয়ে ক্ষমতায় গিয়ে শেখের বেটি ফ্যাসিবাদী হয়েছিল, ওই পথ দিয়ে আবার ক্ষমতায় গিয়ে জিয়ার পোলা ফ্যাসিবাদী হবে, সেটা বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না। সুতরাং জুলাই বিপ্লবের প্রধান দুই এজেন্ডা, প্রধান দুই আকাঙ্ক্ষা, বৈষম্যহীন বাংলাদেশ, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ। প্রশ্ন হলো, এই বৈষম্যহীন এবং ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ কিভাবে গড়া সম্ভব, কিভাবে গড়ে তোলা সম্ভব? প্রশ্নের উত্তর হলো, এই বৈষম্যহীন আর ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়বার জন্যই জুলাই সনদ প্রণয়ন করা হলো। জুলাই সনদ 33টি রাজনৈতিক দল দীর্ঘ 9 মাস 83 দিন লম্বা লম্বা অধিবেশন করে একটা সনদ প্রণয়ন করলো। সেই সনদের মাধ্যমে কয়েকটা মৌলিক প্রস্তাব তৈরি করা হলো, যেই প্রস্তাবগুলো পাশ হলে বাংলাদেশে বৈষম্য জন্ম নিবে না, বাংলাদেশে ফ্যাসিবাদ জন্ম নিবে না। বাংলাদেশে কিভাবে ফ্যাসিবাদ জন্ম নেয় আমি আপনাদেরকে ছোট্ট করে একটু বলি। দেখেন, বর্তমানে বাংলাদেশে যেই ব্যবস্থা আছে, সেই ব্যবস্থায় সকল ক্ষমতা এক ব্যক্তির হাতে। সেই ব্যক্তির নাম হলো প্রধানমন্ত্রী। যিনি প্রধানমন্ত্রী থাকেন, তিনি সংসদেও প্রধান, তিনি সরকারেও প্রধান, তিনি আবার নিজের দলেরও প্রধান। তো যেই লোকটা একটা দলের প্রধান, সে তো তার দলের স্বার্থ দেখবে, সে দেশের স্বার্থ কিভাবে দেখবে? যেই লোকটা একটা দলকে নেতৃত্ব দেয়, সে দেশকে নেতৃত্ব দিতে পারে না। এইভাবে একক ব্যক্তির হাতে সমস্ত ক্ষমতা কুক্ষিগত করা হয়েছিল বর্তমান ব্যবস্থায়। 1 নম্বর। 2 নম্বর হলো, বর্তমানে বাংলাদেশে যে বিচার ব্যবস্থা আছে আপনারা জানেন, এই বিচার ব্যবস্থায় যারা বিচারপতি হয়, প্রধান বিচারপতি থেকে শুরু করে অতীতে আমরা দেখেছি সব বিচারপতিরা যেই সরকার ক্ষমতায় থাকে সেই সরকারের পা চাটতে থাকে। বিচারকের কাঠগড়ায় বসে, বিচারকের চেয়ারে বসে যদি কোনো বিচারক সরকারের দলের আনুগত্য করে, দলদাস হয়, যেই লোক বিচারকের চেয়ারে বসে তার দলের প্রতি আনুগত্য প্রদর্শন করতে পারে, তার দ্বারা দেশের জনগণ কোনোদিন ন্যায় বিচার পেতে পারে না। এটা 2 নম্বর। 3 নম্বর বিষয় হলো, বর্তমানে বাংলাদেশে সরকারি চাকরির যেই ব্যবস্থা আছে, এই চাকরির ব্যবস্থায় সব দলীয় লোকজন, দলীয় ক্যাডাররা সরকারি চাকরিতে বড় বড় পদ বাগিয়ে নেয়। এজন্য আপনারা বিগত দিনগুলোতে দেখেছেন, বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠানের মাধ্যমে দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ হয়, দেশের মানুষের, জনগণের জীবনের জানমালের নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়, সেই প্রতিষ্ঠানটার নাম তাদের জনগণের বন্ধু হওয়ার কথা ছিল, সেটা হলো পুলিশ। পুলিশ হবে জনগণের বন্ধু, পুলিশ হবে দেশের মানুষের জানমালের নিরাপত্তা প্রদানকারী প্রতিষ্ঠান। পুলিশের মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষা পাবে, পুলিশ থাকবে নিরপেক্ষ, সরকারি দলকে, বিরোধী দলকে পুলিশ চিনবে না, এটাই হওয়ার কথা পুলিশের। কিন্তু আমরা দেখেছি বিগত ফ্যাসিবাদী আমলে কয়েকটা লীগের সংগঠন ছিল। একটার নাম ছিল আওয়ামী লীগ, আরেকটার নাম ছিল যুবলীগ, আরেকটার নাম ছিল ছাত্রলীগ, এরপরেরটার নাম ছিল পুলিশ লীগ, এরপরে ছিল হেলমেট লীগ। এটা হয় নাই? এক শ্রেণীর দলদাস পুলিশের কারণে বাংলাদেশের গৌরবোজ্জ্বল পুলিশ প্রতিষ্ঠানটা দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত হয়েছিল। কেন হয়েছিল? কারণ একটাই, যে দলের লোকজন না হলে পুলিশে চাকরি দেওয়ার সময় তার রক্ত পরীক্ষা করা হয়তো যে 3 পুরুষে আওয়ামী লীগ আছে কিনা। ওর রক্ত পরীক্ষা করে যদি দেখা যেত যে বাপে আওয়ামী লীগ করেছে, দাদা আওয়ামী লীগ করেছে, পোলা আওয়ামী লীগ করে, তাহলে তার পুলিশে ভালো চাকরি হতো, ভালো পোস্টিং হতো। আর তুমি পুলিশে চাকরি করো, তোমার রক্তে আওয়ামী লীগ নাই, তাহলে তোমার পোস্টিং হবে খাগড়াছড়ি, তুমি থাকবা ওএসডি হয়ে। এই ছিল না অবস্থা, বলেন আপনারা?
এইভাবে পুলিশকে দলীয়করণ করা হয়েছিল, সচিবালয়কে দলীয়করণ করা হয়েছিল, রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান রাষ্ট্রের না হয়ে দলীয় প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল। এইভাবেই দেশে ফ্যাসিবাদের জন্ম হয়েছিল। এটা গেল 3 নম্বর। আর 4 নম্বর হলো এই নির্বাচন হয়। তত্ত্বাবধায়ক সরকার গঠন করার একটা ফর্মুলা সবাই মিলে আবিষ্কার করেছিল, কিন্তু দেখা গেল 2006 সালে আমরাই ছিলাম ক্ষমতায়, ভাই ব্রাদার সহ। আমরা 4 দলীয় জোট, আমরা ইসলামী ঐক্য জোট ছিলাম, আমাদের আরেক ভাই জামাতে ইসলাম ছিলেন, আরেক ভাই ছিল বিএনপি বড় ভাই, আর ছিল আর একটা দল জাতীয় পার্টি। আমরা এই 4 ভাই মিলে ক্ষমতায় ছিলাম, কিন্তু বড় ভাই ছিল বিএনপি। এই বড় ভাই বিএনপি কি করেছিল তখন? তাদের একজন প্রধান বিচারপতি পছন্দ হলো যে ওই প্রধান বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানাইতে হবে। তখন বিধান আইন পরিবর্তন করে বয়স 2 বছর বাড়ায় তাকেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করে সেই তত্ত্বাবধায়ক সরকারটাকেও নিজেদের আয়ত্তে আনবার অপচেষ্টা চালিয়েছিল। ফলাফল কি হলো? 111 হলো। বাংলাদেশের মানুষ মরল। লগি বৈঠার তাণ্ডব এবং সন্ত্রাসের ভিত্তিতে বিএনপি এবং জামাতে ইসলামের কর্মীরা রাজপথে তাদেরকে শাহাদাত বরণ করতে হয়েছিল। 28 অক্টোবরে লগি বৈঠার ভয়াবহ তাণ্ডব বাংলাদেশের মানুষ তখন প্রত্যক্ষ করেছিল। এই হলো 4টা উপায়। এই 4 উপায়ের মধ্য দিয়ে দেশে ফ্যাসিবাদের জন্ম হয়, দেশে বৈষম্য তৈরি হয়। আবার বলতেছি, সংক্ষেপে শুনেন। 1 নম্বর, সকল ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে। 2 নম্বর হলো এই যে সকল দলের পদগুলোর মধ্যে সব জায়গায় দলীয় লোকজন নিয়োগ দেওয়া। 3 নম্বর হলো বিচার বিভাগকে দলীয়করণ করা। 4 নম্বর হলো তত্ত্বাবধায়ক সরকার এবং নির্বাচন কমিশনকে দলীয়করণ করে তারপরে এরকম ইঞ্জিনিয়ারিং মার্কা নির্বাচন করে ক্ষমতায় আসার চেষ্টা করা। এই রাস্তাগুলো যতদিন পর্যন্ত বন্ধ করা না যাবে, আপনি এখন যাকেই ক্ষমতার মসনদ দিবেন কয়দিন পরে সেই হাসিনা হয়ে উঠবে। আরে ভাই, হাসিনা তো মায়ের পেট থেকে জন্ম হয়ে হাসিনা হয় নাই। ক্ষমতার মসনদে গিয়ে অবৈধ ক্ষমতার চর্চা করে হাসিনায় হয়েছে। আমরা চাই না। আমরা বেগম জিয়াকেও মহব্বত করতাম, শ্রদ্ধা করতাম, আমরা প্রেসিডেন্ট জিয়াউর রহমানকেও ভালোবাসি। তাই আমরা চাই না তাদের সন্তান তারেক জিয়া আবার নতুন করে আরেক নব্য ফ্যাসিবাদী করে হয়ে উঠুক। যদি তুমি আবার সেই ফ্যাসিবাদী হয়ে উঠতে চাও, মনে রেখো বাংলাদেশের মানুষ একবার কিন্তু জুলাই বিপ্লবের অভিজ্ঞতা তাদের আছে। যেই পথে একবার তারা সফলতা অর্জন করেছে, আবার যদি কেন নব্য ফ্যাসিবাদ বাংলাদেশের ক্ষমতার মসনদ আঁকড়ে ধরবার চেষ্টা করে, আবার জুলাই হবে, আবার বিপ্লব হবে, আবার বাংলাদেশ মুক্ত এবং স্বাধীন হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সুতরাং আমরা চাই নির্বাচনের আগে বিএনপি সহ আমরা সবগুলো দল একমত হলাম যে ঠিক আছে, এই পরিবর্তনগুলো আমরা আনি। আগামী দিনে সব ক্ষমতা শুধুমাত্র প্রধানমন্ত্রীর হাতে থাকবে না, কিছু ক্ষমতা থাকবে রাষ্ট্রপতির হাতে, কিছু ক্ষমতা চলে যাবে প্রধান বিচারপতির হাতে। আর এভাবে দলীয় লোকজন নিয়োগ দেওয়ার ব্যবস্থা বন্ধ করতে হবে। প্রিয় ভাই বন্ধুগণ আমার, এইভাবে জুলাই সনদের মধ্যে এই সকল ব্যবস্থাগুলো করা হলো, যেন ক্ষমতা প্রধানমন্ত্রীর কাছে কুক্ষিগত না থাকে, যেন তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ হতে পারে, যেন বিচার ব্যবস্থা নিরপেক্ষ হতে পারে, যেন রাষ্ট্রের মধ্যে সরকারি সকল নিয়োগ এটা যেন দলীয় পরিচয়ে না হয়ে মেধার ভিত্তিতে হয়, যোগ্যতার ভিত্তিতে যেন দেশের চাকরির ব্যবস্থা হয়। এইরকম ব্যবস্থার জন্য একটা জুলাই সনদ করা হলো। সবাই মিলে সেই জুলাই সনদে ঐক্যবদ্ধ হলাম। 33টা রাজনৈতিক দল, বিএনপিও ছিল সেখানে, আমরা সবাই ছিলাম। সবাই মিলে কথা হলো
কিভাবে এই জুলাই সনদ বাস্তবায়িত হবে, তখন সবাই মিলে একমত হলো যে একটা গণভোট হোক। গণভোট হোক। যদি গণভোটে দেশের জনগণ জুলাই সনদের পক্ষে ভোট দেয় তাহলে জুলাই সনদ বাস্তবায়িত হবে, কারণ জনগণ হলো দেশের মালিক, তারা যেটা চাবে সেটাই হবে। গণভোট হলো। প্রথমে বিএনপি কিছুদিন লুকোচুরি করলো, তলে তলে গণভোটে না এর পক্ষে থাকলো। পরে তারা মাঠ পর্যায়ে জরিপ চালায় দেখলো গণভোটে যদি না এর পক্ষে থাকে আমসালা দুটোই যাবে, না তো পাবেই না, জয়যুক্ত হবেই না, সেই সাথে ধানের শীষও ভেসে যাবে। তখন শেষ পর্যন্ত তারা ভোল পাল্টে ফেললো। বিএনপি প্রধান জনাব তারেক রহমান সাহেব প্রকাশ্য বললেন জনগণের কাছে, আপনারা সবাই গণভোটে হা ব্যালটে সিল মারেন। হায়ের পক্ষে কথা বলে জনগণের কাছ থেকে তারা সিম্পিথি নিল, জনগণের সহমর্মিতা আদায় করলো। এরভাবে তারা নির্বাচনের খাল পার হয়ে গেল। এখন খালটা পার হয়ে জিজ্ঞাসা করে মাঝি কার দুলাভাই? খাল পার হওয়ার আগে তোমার মনে ছিল না মাঝি কার দুলাভাই? তখন তো ঠিকই তুমি দুলাভাই ডেকে ডেকে জনগণকে, আমাদেরকে, সবাইকে তোমরা দুলাভাই ডেকে ডেকে বলছিলা চলেন আমরা খালটা পার হই। খালটা পার হয়ে যখন ইলেকশনের ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে 200 সিট পেয়ে গেছো, সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেছো, এখন বলো তোমরা মাঝি কার দুলাভাই। মনে রেখো, এক মাঘে শীত যায় না, এক মাঘে শীত যায় না। এক নির্বাচন দিয়ে চিরন্তন তোমরা ক্ষমতার মসনদে থাকতে পারবে না। 50% ভোটের উপর ভর করে 70% জনগণের ভোটাধিকার নিয়ে এখন তোমরা ছিনিমিনি খেলতেছো। জনগণের সম্মান, জনগণের মর্যাদা হলো তাদের ভোটাধিকার। জনগণ ভোট দিয়েছে, 70% মানুষ ভোট দিয়েছে। সেই ভোটকে স্বরাষ্ট্রমন্ত্রী আপনি আপনার বৃদ্ধাঙ্গুলির তুড়ি মেরে উড়িয়ে দিতে চান। আমরা আপনাদেরকে সতর্ক করতে চাই, বলে দিতে চাই যে দেখেন 1970 সালে একটা নির্বাচন হয়েছিল, যারা বয়স্ক আছেন তাদের মনে আছে। 70 সালে সেই নির্বাচনে বাংলাদেশের এই পূর্ব পাকিস্তানের আওয়ামী লীগ শেখ মুজিবুর রহমান সাহেবের নৌকায় বাংলাদেশের মানুষ ভোট দিয়েছিল। পশ্চিম পাকিস্তানিরা তারা সেই ভোটের অধিকার মানে নাই। বাংলাদেশের মানুষের ভোটাধিকারের সম্মান তারা কেড়ে নেওয়ার চেষ্টা করেছে। বাংলাদেশের মানুষের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধির হাতে স্বৈরাচারী পশ্চিম পাকিস্তানি গোষ্ঠী ক্ষমতা হস্তান্তর করে নাই। পরিণাম কি হয়েছিল সবাই জানেন। ৭১-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে পশ্চিম পাকিস্তানিদেরকে এই দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। ক্ষমতার মসনদে আসবে এরপরে শেখ হাসিনা 2006 সালে 9 সালে ক্ষমতায় এসে 2014 সালে রাতের ভোটের বিনা ভোটের সরকার, 2018 সালে রাতের ভোটের সরকার, 2024 সালে আমি আর ডামি মার্কা সরকার। এইভাবে জনগণের ভোট নাই। জনগণকে বলে এখন থেকে উন্নয়নের গণতন্ত্র, তোমাদেরকে পদ্মা সেতু বানায় দিছি, দক্ষিণবঙ্গের মানুষ তোমাদের আর গণতন্ত্রের দরকার নাই। মেট্রো রেল চালায় দিছি, ঢাকার মানুষ তোমাদের আর গণতন্ত্রের দরকার নাই। এত গণতন্ত্র দিয়ে কি করবা? আমি যা বলবো সেটাই। এইভাবে যখন শেখ হাসিনা দেশকে পরিচালনা করতে চেয়েছেন, দেশের মানুষের ভোটাধিকার নিয়ে যখন তিনি ছিনিমিনি খেলেছেন, ইতিহাস সাক্ষী শেখ হাসিনার মতো দৌর্দণ্ড প্রতাপশালী লেডি ফেরাউন বাংলার ক্ষমতার মসনদে থাকতে পারে নাই। শুধু ক্ষমতার মসনদ নয়, বাংলাদেশের সীমান্তে 1 ইঞ্চি মাটিতে শেখ হাসিনার জায়গা হয় নাই। আমরা বিএনপিকে বলতে চাই, আমরা আপনার ওই রকম পরিণাম দেখতে চাই না। কিন্তু আপনিও যদি পশ্চিম পাকিস্তানিদের মতো জনগণের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলেন, আপনিও যদি শেখ হাসিনার মতো জনতার ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করেন, আপনার পরিণামও শেখ হাসিনার চেয়ে ভিন্ন কিছু হবে না। প্রিয় এলাকাবাসী, আমি আপনাদের মোল্লাহাট, চিতলমারি এবং ফকিরহাট, আপনাদের এই এলাকার মানুষের সাথে দীর্ঘ আত্মার বন্ধনে, রক্তের বন্ধনে আমরা সম্পৃক্ত।
বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি আপনাদের এলাকার পক্ষ থেকে রিকশা মার্কার প্রতীক নিয়ে নির্বাচন করতে চেয়েছিলাম এবং নির্বাচনের আগে আমি আপনাদের এই মাঠে এসে আপনাদের সাথে মিলিত হয়েছিলাম, সমাবেশ করেছিলাম, তাদেরকে সমর্থন এবং উৎসাহ জুগিয়েছিলেন। আমি সেজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। দেশের বৃহত্তর স্বার্থে, জনগণের স্বার্থে, জুলাই বিপ্লব কার্যকরার স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে 11 দলীয় নির্বাচনী অ্যালায়েন্স গঠন করে আমরা নির্বাচন করেছি। সেই হিসাবে এই আসন থেকে আমাদের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট জেলার সম্মানিত সভাপতি নির্বাচন করেছেন। আপনারা ঐক্যবদ্ধভাবে বিপুল ভোট দিয়ে তাকে জয়যুক্ত করে তাকে আপনাদের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করার জন্য জাতীয় সংসদে প্রেরণ করেছেন। এজন্য আমি আমার পক্ষ থেকে, আমাদের দল বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করি, কৃতজ্ঞতা জানাই। সেই সাথে আমি এই কথা বলতে চাই, ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশের প্রতিটি ক্রান্তিকালে আমরা দেশ এবং জনগণের পক্ষে এভাবেই ভূমিকা পালন করে যাব ইনশাআল্লাহ। আপনারা প্রস্তুত থাকবেন। আপনাদের এই উপজেলার প্রতিটি ইউনিয়নে, প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে বাংলাদেশ খেলাফত মজলিসের দুর্গ গড়ে তুলতে হবে ইনশাআল্লাহ। ঐতিহাসিকভাবে এই মাটি, এদেশ ইসলাম এবং আলেম সমাজের দুর্ভেদ্য ঘাঁটিতে পরিণত হয়েছে। আমরা আগামী দিনে ইনশাআল্লাহ আপনাদের প্রতিটি দুঃসময়ে, আপনাদের প্রতিটি সুসময়ে, আপনাদের হাসি এবং কান্নায়, আপনাদের সকল ক্ষেত্রে আমি আপনাদের সাথে আছি। আমরা আপনাদের সাথে থাকব, একসঙ্গে লড়ব, একসঙ্গে দেশ গড়ব ইনশাআল্লাহ। জুলাইয়ের বীর শহীদ, আপনাদের চিতলমারির কৃতি সন্তান শহীদ সাব্বিরের রুহের মাগফিরাত কামনা করে এবং তার মতো শত সহস্র যে সকল শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে আজ নতুন বাংলাদেশ যাত্রা শুরু করেছে, তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বর্তমান সরকারকে আখেরি অনুরোধ জানাই, শহীদের রক্তের সঙ্গে গাদ্দারি করবেন না, তাহলে কিন্তু ইতিহাস আপনাদেরকে ক্ষমা করবে না। আজ এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস আলমদের উপর হবিগঞ্জে যে ন্যাক্কারজনক পৈশাচিক হামলা পরিচালনা করা হয়েছে, এই মব সন্ত্রাস পরিচালনা করে এই গণজোয়ারকে আপনারা ঠেকিয়ে দিতে পারবেন না। জনগণের জন্য কাজ করেন, জুলাইয়ের সনদ বাস্তবায়ন করেন, গণভোটের রায় কার্যকর করেন। তা না করে যদি জুলাই বিপ্লবীদের উপর আক্রমণ করার চেষ্টা করেন, আমরা সম্মিলিত গণপ্রতিরোধ করে তুলতে বাধ্য হব ইনশাআল্লাহ। আপনাদের সকলকে আগামী দিনের সংগ্রামে, আগামী দিনের যুদ্ধে, আগামী দিনের দেশ গড়ার এই অব্যাহত প্রচেষ্টায় দেশ, জাতি, জনগণের সেবায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার উদাত্ত আহ্বান জানিয়ে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।